standing aloof in giant ignorance of thee I hear and of the Cyclades. কবি এখানে হোমারকে জানার পরে কি অনুভূতি হয়েছিল তা উনি প্রকাশ করতে চেয়েছেন। জর্জ চ্যাপম্যান হোমারকে পরিচয় করে দিয়েছেন ইংরেজি পাঠকদের কাছে, তারপর তার অনুভূতিটা কি। আমার কাছেও কাজী আজহার আলী হোমারের ন্যায় বিশাল ব্যক্তিত্ব ছিলেন, যাকে আমি কোনোভাবেই এনকম্পাস করতে পারছিলাম না। জানতাম না ওনার সম্বন্ধে অনেক কিছু। প্রশান্ত মহাসাগরের মধ্যে বিরাট জলরাশি, যার একুল ওকুল কোনো কিছু দেখা যায় না, সেইভাবেই উনি আমার কাছে অপরিচিত ছিলেন। আমি শুধু ওনার নাম শুনেছিলাম, ওনার কীর্তি অল্প অল্প জানতাম, শুনছিলাম একটুখানি। 2005 সনের জানুয়ারি মাসে, আমি তখন সদ্য রিটায়ার করেছি, আমাকে ওনার কাছে আসার জন্য একজন বললেন, এবং প্রথম দর্শনেই আমার কাছে মনে হলেন এই ব্যক্তিত্ব সাধারণ নয়, উনি একজন অসাধারণ ব্যক্তিত্ব। উনি আমাকে, আমার ছোট্ট একটা পাবলিকেশন ছিল, সেটা উনি দেখলেন, আমার সাথে কথা বলে বললেন যে আপনাকে প্রফেসর না, আপনাকে আমি ডিপার্টমেন্টের দায়িত্ব দিতে চাই, আপনারা রাজি আছেন কি না, এবং কত বেতন চান বলেন। কথাবার্তা পাকা হওয়ার পর 1 তারিখ থেকে আমি ফেব্রুয়ারি 1 তারিখ 2005, ওনার মৃত্যুর আগ পর্যন্ত সবসময় পাশে ছিলাম, কাছে ছিলাম। ওনার যেই জিনিসটা আমার কাছে অবাক লাগতো সেটা হচ্ছে যে মনে হতো উনি সব জায়গায় আছেন, কোন জায়গায় যে উনি নেই এটা আমি ভেবে পেতাম না। একবার কথা বললাম যে স্যার, আমি যখন রাজবাড়ী কলেজে ছিলাম, রাজবাড়িতে ছিলেন, কোন সালে ছিলেন? রাজবাড়ী কলেজ কে করেছে জানেন? এমন স্যার আগে প্রাইভেট ছিল, পরে সরকারি হয়েছে, আমি করেছি। উনি যখন এসডিও ছিলেন এখানে, ওইটা উনি করেছেন। আরেকজন কথা বললাম যে আমার বাড়ি কুমিল্লার যে বার্ড, তার ডাইরেক্টর ছিলেন আমার এক চাচা। তো উনি বলেন, নাম বলেন ওনার, বললাম ডক্টর মহিদ। হ্যাঁ, আমার আগে উনি ছিলেন। আমি অবাক হয়ে গেলাম, বার্ডেরও উনি ডিজি ছিলেন। এমন কোনো অঙ্গ নেই যেই জায়গায় ওনার পদচারণা ছিল না। আপনারা ওনার সঙ্গে অনেক সুন্দর সুন্দর কথা শুনেছেন, আমি সুন্দর কথা না, জাস্ট কিছু জিনিস আমি স্মরণ করছি। আমি আজকে কোনো কাজ হবে না এটা উনি বিশ্বাস করতেন না। এমনই অদম্য একটা সত্তা ছিলেন ওনার মধ্যে। কোনো কিছু না বলতে কোনো কিছু উনি বুঝবেন না, এটা হতেই হবে। একবার আমরা মিটিং করতেছি, আমাদের একাডেমিক কাউন্সিল, কি একটা ব্যাপার নিয়ে বলা হলো, এটা সম্ভব না হতেই হবে বলে উনি জোরে একটা চাপড় দিলেন ইয়ার উপর, টেবিলের উপর, এবং উনি সেটা করে ছাড়লেন। ওনার যে স্পৃহা, অনেক সময় আমরা যখন চা খেতাম বসে, ওনার চেম্বারে যখন যাওয়ার সুযোগ হতো, উনি চা খাওয়াতেন, এবং কথায় আমি বলতাম যে স্যার, আপনি এত কিছু মনে রাখেন কী করে? স্কুল, কলেজ, খুলনা, এখানে বসে বসে টেলিফোনে সব কিছু করতেছেন আপনি, হাউ ডু কিপ অল দিস থিংস ইন ইউর মাইন্ড? উনি বলে যে কামাল সাহেব, আমি এখানে বসে বলতে পারি ওই স্কুলের ওই টিচারটা কি করতেছে এখন, বা কি না করতেছে, সে ক্লাস নিচ্ছে কি নিচ্ছে না, ফাঁকি দিচ্ছে কি দিচ্ছে না, আমি এখানে বসে বলতে পারি। তা আমরা অবাক হয়ে যেতাম যে হাউ এন্ডিউরিং, পারসিভারিং, এবং কীরকম হি ওয়াজ নট। খুব ভালো লাগতো কেন কথা বলতে যাওয়ার সমস্যা। আমাদেরকে একজন উচ্চারণটা একটু অন্যরকম, এসে বলে বাড়ি কোথায়, মানে উচ্চারণটা আমরা বুঝতে পারতাম যে উচ্চারণটার জন্য উনি বলতেছেন অমুক জায়গায় বাড়ি নাকি, হ্যাঁ ওই জন্যই দেওয়া যায়। সেটা অনেক বেদনাদায়ক। আমি আর আমার কলিগ একজন আমার ডিপার্টমেন্টেরই, তো দেখলাম গেলাম, উনি বসলেন, বসে বলেন চা খাবেন নাকি, বলেন যে আল্লাহ আমাকে ওষুধটা না দিলেও পারতো, কিছুদিন আরও বাঁচতে দিতে পারতো, ভালোভাবে একটু কাজ করে যেতে পারতাম। আমার কলিগে বললেন যে একটু ওনাকে কামাল সাহেব একটু সহযোগিতা করেন একটু। আমার কাছে মনে হলো যেন একটা বিরাট প্রাপ্তি। দ্যাট মিনস ইন এ veiled way he is actually praising me যে আমি কাজ করতেছি।
মাস্টারমাইন্ডের সঠিক বাংলা কী হবে এই মুহূর্তে আমি বলতে পারতেছি না। সব জান যদি মাস্টারমাইন্ড থেকে থাকে, আমরা ওনার কাছ থেকে সামান্য অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকতাম, উনি অ্যাপ্রিসিয়েট করতেন না। সামনাসামনি কোনো সময় অ্যাপ্রিসিয়েট করতেন না, বক্রভাবে করতেন। বা আমি একজন আমেরিকানকে দিয়ে আমাদের এখানে প্রোনাউন্সিয়েশন একটা কোর্স করা ওনার সাথে, আপনাদের অনেকের মনে আছে হয়তো যারা পুরনো যারা ক্লাস করতাম আমরা, এবং প্রোনাউন্সিয়েশন পরীক্ষা হলো, পরীক্ষার রেজাল্টও দেওয়া হলো। সেই ভদ্রলোক রেজাল্ট দিলেন, রেজাল্টের মধ্যে আমার স্কোর হচ্ছে 98। ওনার সামনে দিল, উনি পেপারটা দেখলেন, দেখে রেখে দিলেন। আই এক্সপেক্টেড দ্যাট হি উড সে সামথিং, কিচ্ছু বললেন না। সেদিনও বললেন না, কয়েকদিন পরেও বললেন না। অন্য একদিন একটা কথা প্রসঙ্গে বললেন যে, কামাল সাহেব আপনি বোধহয় হাইয়েস্ট স্কোর করেছিলেন তাই না? অনেক দিন পরে, সেটা প্রায় 10-12 দিন পরে, সামনে উনি কাউকে প্রশংসা করতেন না। তো যাই হোক, আমরা অনেক স্মৃতি। 2009 আমি প্রায় 4-5 বছর পর্যন্ত ওনার সাথে সাথে ছিলাম, কাজ করেছি একসাথে। আজকে যখন নাকি ওনার ভয়েস শুনছিলাম, একটু হলেও ইমোশনাল হয়ে গেছিলাম যে সেই হাই সাউন্ডিং, ডমিনেটিং উচ্চারণ, স্বর শুনে একটু শিহরণ লাগছিল আমার কাছে। আমার মনে পুরনো যারা আছেন তারা সবাই সেই স্বর শুনে একই রকম অনুভূতি হয়েছে। আমরা তার প্রতি তার স্মৃতি মনে রেখে শুধু বহন করে চললে চলবে না, আমরা চেষ্টা করি উনি যেরকম কাজ করেছেন আমরা যেরকম কাজ করতে পারি, মানুষের উপকার করতে পারি, অন্তত আমাদের দায়িত্বটা যাতে। আসসালামু আলাইকুম। সমিতি ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ ফখরুদ্দিনকে কাজী আজহার আলীর উপর স্মৃতিচারণের জন্য। আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ দিনে, বিশেষ অনুষ্ঠানে যে ব্যক্তির পরে অনুষ্ঠান ফাউন্ডেশনের যে গোল্ড মেডেল পুরস্কার অনুষ্ঠান, সমাজের যে গণ্যমান্য যারা সমাজের জন্য কাজ করে যাচ্ছেন তাদের জন্য যে অনুষ্ঠানটা বার্ষিক উপলক্ষে ওনার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য, ওনার প্রতি ভালোবাসা জানানোর জন্য আজকে কাজী আজহার আলী ফাউন্ডেশন যে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং ওনাদের সিলেকশনের প্রতি আমি বিনম্র চিত্তের শ্রদ্ধা জানাই। যে দুইজনকে স্মৃতি ওনার গোল্ড মেডেল দিয়েছেন তাদের সম্বন্ধে আপনারা শুনেছেন, অথবা ওইটার সম্বন্ধে যাব না। তবে ওনারা এক একটা ইনস্টিটিউশন। আর যে ব্যক্তির স্মৃতি পদক অনুষ্ঠান এবং তার সম্বন্ধে আপনারা এর আগে আমার থেকে অনেক গুণী ব্যক্তি তার সম্বন্ধে বলে গেছেন, সেদিকে রিপিটেশন না যে আমি সংক্ষেপে দুটি কথা বলি। যেটা ওনার সাথে আমার সম্পর্ক অনেক বাধা বিঘ্ন ওনাকে অতিক্রম করতে হয়েছিল, কিন্তু সবচেয়ে যেটা ওনার চারিত্রিক বৈশিষ্ট্য ছিল, অত্যন্ত দৃঢ়চিত্ত ছিলেন। কোনো চাপের কাছে কোনোদিন উনি নথি স্বীকার করেন নাই। এবং যে কথা একটু আগে বললেন যে কেন হবে না, এটা সত্য। উনি যেটা বলে হবে না বলে হতেই হবে, এইভাবে ওনার ভিতর দৃঢ় চিত্ত ছিল এবং উনি নির্লোভ ব্যক্তিত্ব ছিলেন। কোনোদিন টাকা পয়সার প্রতি উনি দৌড়ান নাই, যার জন্য ওনার বৃত্ত কিংবা এর জন্য উনি কোনোদিন দৌড়ে নাই হতো। উনি ইনস্টিটিউশন তৈরি করে গেছেন এবং ইনস্টিটিউশনের মাধ্যমে আজকে উনি আমাদের মাঝে বেঁচে আছেন। আমরা আজকে যে এখানে এসেছি, ওনার সম্বন্ধে আলাপ করছি, কথা বলছি, ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। উনি ওগুলো করে গিয়েছিলেন বলে আজকে আমরা করছি। এবং ওনার মতো উনি চাকরি বাকরির ক্ষেত্রে ওনার এলাকার উন্নয়নের জন্য যে কাজ করে গিয়েছেন, আমাদের সরকারি পর্যায়ে এইরকম অনেক ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু ওনার মতন এইভাবে অগ্রগামী হয়ে যে ব্যক্তি ডাক্তার এমআর খান সাহেব, উনিও সভাপতি ছিলেন। আজকে বৃহত্তর খুলনার উন্নয়নের জন্য যে কাজ করে গেছেন, খুলনা ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, ওখানে বিদ্যুৎ কেন্দ্র ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট সুপারভিশন হয়েছে। এবং আজকে বৃহত্তর খুলনার ঢাকাতে যে এই জন্য আমরা বৃহত্তর খুলনার
বাসীর পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, ওনার আত্মার মাগফিরাত করছি। উনি মানুষের জন্য কাজ করে গেছেন, মানুষ তৈরি করার জন্য কাজ করে গেছেন। এইভাবে আমাদের যদি ওনাকে আমরা ভালোবাসি, তবে ওনার আদর্শটাকে গ্রহণ করে আমাদের সবাই অগ্রসর হওয়া উচিত এবং সেইভাবে কাজ করা উচিত। তাহলেই কাজী আজহার আলীর প্রতি ওনার প্রতি সম্মান দেখানো হবে। আজকে আমাদের সমাজে যে অবক্ষয় এসেছে, এর থেকে আমরা মুক্তি পাব। আমরা আসুন সবাই আমরা এক একজন কাজী আজহার আলীর যে দৃষ্টান্তমূলক যে কাজগুলি করে অনুসরণ করে আমরা ব্যক্তিগত পর্যায়ে ওই রকম কিছু করার চেষ্টা করি, যাতে আমরাও সমাজে বরণীয় ব্যক্তিত্ব হতে পারবো। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। এবার আমি বিনীত অনুরোধ রাখছি সাবেক মন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সৈয়দ দিদার বক্তকে কাজী আজহার আলী এর উপর স্মৃতিচারণের জন্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। কাজী আজহার আলী স্মৃতি স্বর্ণপদক প্রদানের এই অনুষ্ঠানে আজকে সভাপতি কাজী আজহার পুত্র কাজী জামিল আজহার, এখানে প্রথিতযশা একজন শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর এম.আর. খান, মঞ্চে উপবিষ্ট প্রাক্তন সচিব এবং আঞ্জুমান মুফিদুল ইসলামের সভাপতি, স্বর্ণপদক প্রাপ্ত প্রতিষ্ঠান। খুব বিব্রতকর অবস্থার মধ্যে দিয়েই আমাকে আজকে মঞ্চে আসতে হয়েছে, আমি নিজেই না বলে পারছি না। আমি এর জন্য প্রস্তুত ছিলাম না। মানুষের প্রস্তুতি, কোনো জায়গায় উপস্থাপনার প্রস্তুতি, তার একরকম অনুভূতি, এবং হঠাৎ এবং তাৎক্ষণিকভাবে উপস্থাপনার একরকম প্রস্তুতি, এরপরে তার অভিব্যক্তি অন্যরকম। আমাকে মার্জনা করবেন। আমি কাজী আজহার আলী সম্পর্কে তার পুত্র জামিলকে বলছিলাম, কাজী আজহার আলীর সাথে আমরা ছিলাম, একসাথে অনেক কাজ করেছি, বহু কাজ করেছি, একসাথে অনেক পথ চলেছি, বহু স্মৃতি তার সাথে আমার সাথে রয়েছে। কাজী আজহার আলীর সাথে যেমন চলেছি তার জীবদ্দশায়, তার মৃত্যুর পরেও আমি তার সাথে আছি। এই অনুভূতি আজকে আমার সকল অঙ্গে। আমি ওইগুলো রিপিট করতে চাই না। কাজী আজহার আলী একজন দক্ষ প্রশাসক ছিলেন, কাজী আজহার আলী একজন সমাজ সংস্কারক ছিলেন, কাজী আজহার আলী এখন শিক্ষা প্রতিষ্ঠান গড়েছেন, সকলেই শুনেছেন। কিন্তু কাজী আজহার আলী সম্পর্কে আমি অন্যভাবে দুটো কথা বলতে চাই। উনি একজন দক্ষ প্রশাসক ছিলেন, সঠিক, কিন্তু দক্ষ প্রশাসক ছিলেন না শুধু, উনি একজন ব্যতিক্রমধর্মী প্রশাসক ছিলেন। বাংলাদেশের প্রেক্ষাপটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব এবং আরও হয়তো প্রাক্তন সচিব এবং আরও হয়তো কিছু সচিব আছেন, আমি জানি না, বলতে পারবো না। আমি সকলের উদ্দেশ্যে বলছি, উনি কাজী আজহার আলী যে কাজটি করেছেন, সে কাজটি কিন্তু প্রশাসকদের মধ্যে ঠিক প্রশাসক হিসেবে ওনাকে সেটা করেন নাই। আমি ব্যতিক্রমধর্মী বলেছি এই কারণের জন্যে, আমি নিজে পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, সেজন্য আমি বলছি ব্যুরোক্রেসি ইজ এ সফিস্টিকেটেড মেশিনারি, যার মাধ্যমে দেশ, সমাজ এবং মানব উন্নয়ন সঠিকভাবে উপস্থাপন করা হয় এবং করা হয়, বাস্তবায়ন করা হয়। এটা যে পলিটিক্যাল সায়েন্সের একটা ডেফিনেশন ছিল, আমরা সেটা পড়েছি, কিন্তু বাস্তবে কিন্তু আমরা উল্টোটা দেখেছি। মাফ করবেন প্রশাসক সাহেবরা, আপনারা প্রশাসক সাহেবরা
আমি নিজে সাংবাদিকতা করেছি দীর্ঘদিন। 1966 সাল থেকে আমি সাংবাদিকতার অঙ্গনে প্রবেশ করি এবং টিল জয়নিং দি মিনিস্ট্রি 1988 আমি সাংবাদিকতা করেছি। আমি সকল গভর্নমেন্টের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, কারণ আই ওয়াজ ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট, আই ওয়াজ প্রেসিডেন্সিয়াল করেসপন্ডেন্ট, আই ওয়াজ ব্যুরো চিফ ইউএনআই, আন্তর্জাতিক নিউজ অর্গানাইজেশনের ব্যুরো চিফ ছিলাম এবং গালফ সার্ভিসেরও ব্যুরো চিফ ছিলাম। সে কারণে আমার প্রত্যেক সচিবের সাথে কিন্তু আমার সাথে সম্পর্ক ছিল। সরকারের মন্ত্রী থেকে শুরু করে সচিবদের সকলের সাথে আমার সাথে সম্পর্কটা ছিল, গভীর সূত্রে বাধা ছিল, যেতে হতো। অন্য হয়তো ওই চিস্তি সাহেব এখানে আছেন, উনি হয়তো ভুলে গেছেন, কিন্তু জুটে যে উনি ছিলেন যখন সচিব তখন বারবার করে গেছি। যাই হোক, আর এখন তো শফিক তো আমার ভাগ্নেই হয়, তো সেখানে আমি তাদের কাছে মাপ চেয়ে নিয়ে বলছি, ওনাদের প্রথম কাজটা ছিল এই জিনিসটাকে বেছে দেখা, কোথায় খুঁত আছে সে খুঁতটা বের করো। একটা প্রজেক্ট গেল, সেটাকে কিভাবে এই প্রজেক্টের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ডিসেকশন করে দেখা, যাতে যাকে বলি আমরা পশম বাছা, সেই কাজটা ওনারা করতেন। ফলে প্রজেক্ট দীর্ঘায়িত হতো। প্রজেক্ট যে হতো 11টার দিকে ঝমঝমে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি। উনি আমাকে তলব করলেন যে শিগগিরই চলে আসো। দিদা তুমি কোথায় আছো? বলে আমি অফিসে। বলে এক্ষুনি চলে আসো। আমি বলে কি ভীষণ বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি বানো না, তুমি চলে আসো, ভিজে চলে আসো। এত উত্তেজিত, এত সেন্টিমেন্টাল ছিলেন। আমি বলছি আমি কোনো রকমে একটা রেনকোট পরে আমি ছুটলাম, সেক্রেটারিয়েটে ঢুকলাম, দেখুন উনি আমার জন্য অপেক্ষা করছেন। বলে কি হয়েছে? বলে এই দেখো কি করে নিয়ে এসছি। আমাদের দীর্ঘদিনের বাসনা, দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, দীর্ঘদিনের আন্দোলনের ফসল খুলনা ইউনিভার্সিটির প্রতিষ্ঠা। সেই খুলনা ইউনিভার্সিটির প্রতিষ্ঠার সনদ কাগজ রাষ্ট্রপতির কাছ থেকে উনি অ্যাপ্রুভ করে নিয়ে এসছেন। এককভাবে একটি মিনিস্ট্রি থেকে যখন কোনো প্রজেক্ট কিংবা কোনো কিছুর অনুমোদনের জন্য যায় রাষ্ট্রপতির কাছে কিংবা প্রধানমন্ত্রীর কাছে, মিনিস্ট্রি থেকে যেতে হয়, সেটা মিনিস্টার এবং সেক্রেটারি দুজনের স্বাক্ষরে একটি সারমর্ম তৈরি করে সেখানে প্রদান করা হয়। কাজী আজহারী সাহেব এটা করেন নাই। উনি মন্ত্রীর কাছ থেকে কোনো অনুমোদন কিংবা অনুমোদন স্বাক্ষর না নিয়ে উনি এককভাবে একটি সারমর্ম তৈরি করে রাষ্ট্রপতি এরশাদের কাছ থেকে অনুমোদন নিয়ে চলে আসলেন। চলে এসে উনি আমাকে ডেকে বলছেন যে এই দেখো করে নিয়ে এসছি। এরশাদ সাহেবের কাছে আল্লাহর নামে অনুমোদন করিলাম। এইটাই হচ্ছে বাস্তবতা। দীর্ঘদিন আমি যখন ছাত্র ছিলাম তখন 1962-তে খুলনা শহীদ হাদিস পার্কে আমি সেই মঞ্চের সভাপতি ছিলাম, ছাত্র আন্দোলনের যে আন্দোলনের সভাপতি ছিলাম। 3 নম্বর প্রজেক্টটা ছিল খুলনায় বিশ্ববিদ্যালয় দিতে হবে। সেই বিশ্ববিদ্যালয়ে আমি যখন ছাত্র আন্দোলন করেছি, সেই আন্দোলন চলছে। এর মধ্যে খুলনার সকল মানুষ আন্দোলন করেছে, কিন্তু বাস্তবায়িত হয়নি। কাজী আজহার আলী উনি বলেছেন ওইভাবে হবে না দিদার, দেখাও আমি একটু করি, কিভাবে করি দেখা কিভাবে করতে হয়, আমি কাজ করতে হয় আমি জানি। উনি সেই আউট অফ দ্য ওয়ে উনি কাজটি করে নিয়ে আর কি খুলনা ইউনিভার্সিটি বাস্তবায়ন করে নিয়ে আসলেন এবং এনে উনি সাথে সাথে বলছেন যে একজন প্রজেক্ট ডাইরেক্টর তো দিতে হবে, পিডি দিতে হবে, পিডি অথবা ভিসি দিতে হবে। তখন কাকে দিয়েছিলেন আমার ঠিক মনে নেই, একজনকে, গোলাম রহমান। না গোলাম রহমান তো পরে হলেন, গোলাম রহমান তো আমি করছি, ওটা তো আপনি ছিলেন। ও গোলাম রহমান আমাদের ভিসি ছিলেন না যিনি, উনি তো না, ফার্স্ট ভিসি হলেন গোলাম রহমান সাহেব। আর প্রজেক্ট ডাইরেক্টর ছিলেন উনি, তখনই প্রজেক্ট ডাইরেক্টর করেছিলেন একজন। আপনার আগে প্রজেক্ট ডাইরেক্টর ছিলেন, প্রজেক্ট ডাইরেক্টর, আপনিও ভিসি এবং প্রজেক্ট ডাইরেক্টর। আপনি তখন
প্রজেক্ট ডাইরেক্টর হিসেবে হয়তো জয়েন করেন খুব সম্ভবত মিস হিসেবে, আপনারা আগে ছিলেন। যাই হোক, উনি সেটাও করলেন, and this was all out of the way, not a regular performance of a secretary. আমি জানি না এখন এটা কেউ করতে পারবে কিনা, কেউ সাহস করবে কিনা এরকম ধরনের একক উপস্থাপনায়, একক এতে কেউ নিয়ে যে প্রাইম মিনিস্টারের কাছ থেকে কোনো সিগনেচার নিয়ে আসতে পারবে কিনা আমি আই ডাউট। ইভেন আমি নিজের অভিজ্ঞতা আমার, আমি ডক্টর এমআর খান সাহেব আমরা থ্যালাসেমিয়া হাসপাতাল তৈরি করেছি। আমরা হাসপাতালের কাছে ফর অ্যাপ্রুভাল অফ এ ল্যান্ড, সেই সারমর্ম পৃথিবীর আলো বাতাস দেখে নাই। প্রধানমন্ত্রীর কার্যালয়ে উনি সেটা হচ্ছে যে কাজী আজহার আলী সাহেব উনি ব্যতিক্রম ধর্মী ছিলেন। এভাবেই আরেকটি ব্যতিক্রম ধর্মের ঘটনা, ওনার ব্যতিক্রমী চরিত্রের ঘটনা আপনাকে দেশে উপস্থাপন করি, যেটা এখানে আপনারা কেউ অনেক সময় পাবেন না, লেখেন না, লেখা নাই। উনি যখন এক্সিকিউটিভ ডাইরেক্টর দায়িত্বে, উনি টেলিফোন করে বলছেন দিদার সর্বনাশ হয়ে গেছে। বলে কি? বলে আমাদের তো মানে এটা যাবার হয়তো নওপাড়াতে ঢুকবে, নওপাড়া দিয়ে ঢুকে পদ্মা সেতু ওখান থেকে বেয়ে নওপাড়ার হয়ে তারপরে খুলনা যশোর দিক যাবে, খুলনা যাবে। তাহলে আমাদের ওই মোংলা পোর্ট যেভাবে যে অবস্থানে আছে সেই অবস্থানে কিন্তু থেকে যাবে। আপনারা কি করতে হবে বলেন? বলে আর কোনো অল্টারনেটিভ নাই, আমাদের পদ্মা সেতু আনতে গেলে আমাদের ওই পার থেকে এবং মোংলা পোর্টকে সজীব করতে হলে, মোংলা পোর্টকে চালু করতে হলে আমাদের ওই কি ওই উপজেলার নাম কি বললাম যেন, মোল্লারহাট, মোল্লারহাট উপজেলায় ওখানে ব্রিজ তৈরি করতে হবে। এবং যে রাস্তাটা আঁকা বাঁকা, এত বেশি জিগজ্যাগ ছিল, ফকিরহাটের ভিতর দিয়ে যে রাস্তাটা জিগজ্যাগ, এত বেশি জিগজ্যাগ ছিল, ওই রাস্তাটা সোজা করতে হবে। এবং ওই রাস্তাটা সোজা এবং রাস্তাটা মোল্লারহাটের উপরে ব্রিজ তৈরি করতে হলে তুমি এখনই আমাকে তুমি তুমি আর দেরি করবো না, তুমি এখনই কালকেই তুমি মন্ত্রী এবং সচিবের সাথে কথা বলবা। বলে আপনি ওখান থেকে বলেন। বলে আমি বলেছি, আমার বলাতে কাজ হবে না, বাংলাদেশের নিয়ম জানো না। তাহলে আপনি রাষ্ট্রপতিকে বলেন। আর রাষ্ট্রপতির ফাংশন না এটা, রাষ্ট্রপতি তো স্যাংশন করবেই, সে করবে, যা দেবে তার সামনে দিয়ে স্যাংশন করে দেবে। এটা মোংলা পোর্টকে বাঁচাতে হলে ওই রাস্তাটা আমাদের প্রয়োজন। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে ম্যানিলা থেকে উনি বারবার করে দুবার টেলিফোন করেছেন, আরেকটা জিনিস উনি বলেছেন, এবং সেই কাজটা কিন্তু হলো। ওই মোল্লারহাটের উপরে ওখানে ব্রিজ হলো এবং রাস্তার সহজ হলো। আপনি যদি কেউ ওই পথে যেয়ে থাকেন কেউ গাড়িতে, তো দেখবেন যে প্রশস্ত রাস্তা, অতীব সুন্দর রাস্তা হয়েছে। আই টুক ইট আপ উইথ দ্য মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস সেক্রেটারি, আমাদেরই সমসময় ব্যাচমেট ছিল এবং আমাদের মন্ত্রী আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি ছিল। যে দেশের সমভাবে উন্নয়নের কারিগরিতে যদি নিয়ে আসা যায় তাহলে দেশ অগ্রগতি লাভ করবে, দেশ এগিয়ে চলবে। ওদিকে আমাদের যেরকম এলাকা তো আপনারা জানেন অনেক উন্নত আমাদের থেকে, সেই কারণে সংখ্যার ভিত্তিতে উন্নয়নের আমাদের এলাকা অনুন্নত। এই অনুন্নত এলাকাকে উন্নয়ন করার জন্য আমাদের ওখানে মোংলা পোর্টকে কার্যকরী করার প্রয়োজন। আমার সেটা করতে পারি, সময় পাই করেছে তো পারি, প্লেন আমার হয়েছিল ঠিকই। কাজী আজহার আলী সাহেব আজকে খুলনায় বিমানবন্দর প্রতিষ্ঠা করে যেতে পারবেন। আমি যখন একদিন সালে ওনার অফিসে বসে মিরপুরে, তখন আমি বললেন যে তুমি কোথায় যাবা? আমার এই স্কুল তৈরি করেছি। একজন ক্লাস 10-এ উঠলো, এবার একজন ক্লাস 8-এ উঠলো, দুজনই পড়ছেন। একজন স্কলারশিপ পেয়েছে, ক্লাস 5-এ স্কলারশিপ পেয়েছে, পড়ছে, যাতে ভালো মতো মানুষ হতে পারে, জ্ঞানী গুণী হয়ে আগামী দিনের কর্ণধার হতে পারে। চরিত্র যদি আমরা করি সমানভাবে, তার বুঝতে পারবো তার ব্যক্তিগত অনুভূতি, দেশ, সমাজ এবং
জনগণের জন্যে, জনগণের সার্বিক উন্নয়নের জন্যে কত আকুলি বিকুলি করত। সুমহান একজন ব্যক্তিত্ব, যিনি রবীন্দ্রনাথ ভাষায় বলতে হয় সেই দিন পর্যন্ত আমি যেমন আগেই বলেছি, তার সাথে একসাথে কাজ করেছি, একসাথে পথ চলেছি, দীর্ঘ পথ অতিক্রম করেছি। সকল আমি তার হাসপাতালে তার বেডের পাশে আমি উপস্থিত ছিলাম। উনি বলেছিলেন, আমি বললাম যে আপনি আপনার শুধু দেখতে এসেছি, কথা বলবেন না। বলে দিদার কথা বলে এই কাজটা হয়নি, ওই কাজটা বলে আপনি থামেন তো। না দিদার, আজকে তার স্মৃতি আমাকে মধুর, যেমন পীড়াদায়ক যে তিনি আমাদের মাঝে নাই। যারা তোমাদের উদ্দেশ্য বলি, try to uphold the works of কাজী আজহার আলী। তার কাজকে সমন্বিত করো, নিজেদের মধ্যে you inject the inspiration of his works in your own life, যাতে করে আগামী দিন তোমরা সঠিকভাবে দেশকে উন্নত শিখরে নিয়ে যেতে পারো, দেশের নেতৃত্ব দান করতে পারো। আমরা কলঙ্কিত জাতি হিসেবে নই, দেশকে স্বাধীন করেছিলাম একটি গর্বিত জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করা, মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য। আজকে সকলের প্রতি আমার এই আহ্বান রেখে কাজী আজহার আলীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার মাফরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাকে এখানে কথা বলার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এবং উনি আমাদের কাছে লিজেন্ডের মতো ছিলেন, জীবনে দেখিনি। আসার পরে তার যে আন্তরিকতা আমি দেখেছি, যে পরশ আমি পেয়েছি, তিনি হাতে গড়ে আমাকে গড়ে তুলেছেন। তিনি হোম মিনিস্ট্রি থেকে যখন শিক্ষায় চলে গেলেন, তখন আপনার আপত্তি আছে। আমি হোম মিনিস্ট্রিতে খুব ভালো সেকশন দেখতাম, কিন্তু স্যার চাইলে কিসের আপত্তি? আমরা স্যার আপনি বললে কিসের আপত্তি? ঠিক আছে, অর্ডার আজই হয়ে যাবে। তখন সিএসপিদের মধ্যে এত আন্তরিকতা ছিল, উনি ওই দিনই অর্ডার করিয়ে ফেললেন আমাকে। এখন আবু হেনা সাহেব, উনি আমার জয়েন্ট সেক্রেটারি, উনি ছাড়তে চান না। আমি খুব ভালো কাজ করতাম, আর তখন এই নতুন বাংলায় নোট লেখা চালু হয়েছে। হেনা সাহেবটা তো ইংরেজিতে লিখতেন, সিএসপিরা ইংরেজিতে কাজ করতেন। হঠাৎ এরশাদ সাহেব যখন বাংলার প্রতি গুরুত্ব দিয়ে, ওনারা খুবই বিরক্ত হতেন এবং বাংলায় লিখতে চাইতেন না। বাংলা আবার আমি ভালো, এ কারণে ওনার কাজও আমাকে করে দিতে হতো। তো বললেন যে না শফিক, আপনারা তো ছাড়া যাবে না, কেন বদলি হবে না এত তাড়াতাড়ি? তখন আমি যখন বললাম যে আমাকে তো স্যার বদলি করে নিয়েছেন এইভাবে, তখন শিক্ষায় আমাকে দিলেন ডেভেলপমেন্ট। তখন শিক্ষার সঙ্গে ছিল প্রাথমিক শিক্ষা, তারপরে এই যে সায়েন্স টেকনোলজি, সব একই মিনিস্ট্রিতে ছিল, এবং একটাই ছিল ডেভেলপমেন্ট ডেস্ক। অত্যন্ত জন যারা ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টে দেখতো, তারা চাচ্ছিল তাদের লোকজন এখানে থাকুক। যাই হোক, আমি ওখানে থাকলাম। আমার প্রত্যেকটি নোট আমি যা লিখতাম উপর থেকে তা চেঞ্জ হয়ে যেত, কিন্তু কাজী সাহেব বলতেন যে আপনার নোট না দেখে আমি কিছু সই করি না। তখন ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের সমস্ত কাজ কাম হতো এই শিক্ষা ভবনে, এখানে সমস্ত টেন্ডার হতো। উনি আমাকে বললেন যে শফিক, এভাবে তো হতে পারে না, সারা দেশের কাজ এখানে হচ্ছে এবং দুর্নীতি হচ্ছে, এটা কীভাবে দূর করা যায় দেখেন। ওনার নির্দেশে আমি পিডাব্লিউডিতে যেয়ে সেখানে যে রকমের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার পর্যন্ত যত জন্য করতে চাইলাম, এবং ঢাকার থেকে জোনগুলো স্প্লিট করে আমি সারা বাংলাদেশে দেওয়ার পদক্ষেপ নিলাম। এটারও প্রচণ্ড বাধা আসছে, মন্ত্রীরাও বাধা তৈরি করেছেন, কিন্তু সচিব সাহেব চাইতেন যে দেশের মানুষ সেবা পাক, প্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত হোক, এবং তিনি সে কাজ করতে সক্ষম হয়েছিলেন। এরকম অনেক স্মৃতি আছে। শেষ পর্যন্ত যে কলেজে আমরা আজকে অনুষ্ঠান করছি, বিশ্ববিদ্যালয়ে, এই কলেজটি নিয়ে উনি এক নেতাদের কাছে খুবই লুক্রেটিভ মনে হলো। এখানে অনেক ফান্ড, তারা এই কলেজটি আমি বলবো দখলেরই অপচেষ্টা করতে চাইলেন। তারা এই কলেজের সভাপতি হতে চাইলেন। স্যার খুব কষ্ট পেতে লাগলেন। আমি তখন শিক্ষা মন্ত্রণালয়, উনি বললেন যে শফিক,
এইভাবে গড়ে তুলেছি এই প্রতিষ্ঠানটি এলাকার স্বার্থে। আমরা তো একদিন চলে যাব এই প্রতিষ্ঠান, কিন্তু আমার হাতে ধরা প্রতিষ্ঠানটি আজকে রাজনীতিকরণ হবে এবং এভাবে নষ্ট হয়ে যাবে। কি করা যায়? স্যার আমাকে ডাকলেন, আসলাম, পরামর্শ করলাম, তারপরে একটি বুদ্ধি দিলাম, স্যার এটা এখন যেভাবে নীতিমালা করা হয়েছে এর সভাপতি এমপিরা হইতে চাইলে আপনাকে রাখেন তো ফাইন, কিন্তু তিনি যখন নিজেই বলেছেন যে কাজে লালন পালন করে তো একদিন পরের হাতে তুলে দিই, আমি একটু সভাপতি হতে চাই কলেজে। তখন আমি বললাম যে স্যার আপনি যে অবস্থানে আনছেন কলেজ, এমপিও না হলেও আপনার চলবে, বাদ দেন এমপিও, তাহলে আর এই সরকারের এই নীতিমালা অনুযায়ী আপনাকে চলতে হবে না, আপনি নিজে বিশেষ কমিটি ঠিক করলাম। উনি বললেন যে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে আপনি থাকবেন। বলে স্যার নিশ্চয়ই থাকবো আমি। সেভাবে আমি একটা কমিটি করলাম এবং আমি আসার পরে এই কলেজের অনেক শ্রীবৃদ্ধি হয়েছে। আমি শিক্ষায় 7 বছর কাজ করেছি, আমার যথেষ্ট প্রভাব ছিল। আমি এখানে বেশ ফান্ডও বরাদ্দ করিয়েছি স্যারের ইন্সপিরেশনে, এবং আমি করে ইনশাল্লাহ কলেজটি এখন এমন যে এটি বাগেরহাটের কলেজ নয়, এটি বাংলাদেশের কলেজ। এবং এই বিশেষ করে এই এলাকাটি মধ্যবিত্ত দ্বারা অধ্যুষিত। তারা অনেক বড় শিক্ষা প্রতিষ্ঠানে ইংলিশ মিডিয়ামে যে খরচ সেটা বহন করার যোগ্যতা রাখেন এলাকার লোকজন মধ্যবিত্ত। তাদের জন্য এত বড় বেনিডিকশন, এত বড় আশীর্বাদ আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। টলস্টয়ের